হ্যালো এভরিওয়ান, শেনজেন সিরিজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পোল্যান্ড, অফিসিয়াল নেম রিপাবলিক অফ পোল্যান্ড। সেন্ট্রাল ইউরোপের এই দেশটা নিয়েই আমি আজকে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কম বেশি সবাই জানেন যে আমি মূলত হায়ার স্টাডি অপরচুনিটি নিয়েই কথা বলি, তবে ভিডিওর শেষ ভাগে যারা ওয়ার্ক সিকার আছেন বা ওয়ার্ক পারমিট ভিসায় দেশের বাইরে আসতে চাচ্ছেন তাদের জন্য পোল্যান্ডে কি ধরনের অপরচুনিটিস আছে না আছে সেটা নিয়ে অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করব। তার আগে মূলত আমি যে কাজটা করি হায়ার স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলি, তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কি কি বেনিফিট দেওয়া হয়, লিভিং কস্ট, টিউশন ফিস, কেমন কি লাগতে পারে একটা স্টুডেন্টদের আসার জন্য, ভিসা অ্যাপ্লিকেশন প্রসিজারের খুঁটিনাটি বিষয়গুলো, এবং এর বাইরে ইউনিভার্সিটি সিলেকশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। কোন কোন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ভালো হবে এবং সেগুলোতে আপনার সাবজেক্ট রিকোয়ারমেন্ট এবং অ্যাপ্লিকেশন প্রসিজারটা কিভাবে আপনি চেক করবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিষয় নিয়েই খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই পোল্যান্ড নিয়ে টুকিটাকি একটু ধারণা আপনাদের দিয়ে দেই। আগে বলেছি এর অফিসিয়াল নেম হচ্ছে রিপাবলিক অফ পোল্যান্ড। এটা সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি। এর নেইবারিং কান্ট্রি বলতে আছে লিথুয়ানিয়া, রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, স্লোভাকিয়া, চেক রিপাবলিক এবং জার্মানি। এর টোটাল পপুলেশন হচ্ছে 38 মিলিয়নেরও বেশি। ক্যাপিটাল যে সিটি আছে তার নাম হচ্ছে ওয়ারশো এবং এখানে যে ল্যাঙ্গুয়েজ অফিসিয়ালি ইউজ করা হয় সেটা হচ্ছে পলিশ ল্যাঙ্গুয়েজ। এর পাশাপাশি ইংলিশটাও কম বেশি ইউজ করা হয়। প্রতি বছরই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পোল্যান্ডে পড়াশোনা করতে আসে। দিন দিন সংখ্যাটা আরো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ওয়ার্ক পারমিট ভিসাতেও কিন্তু প্রচুর ফরেনার পোল্যান্ডে প্রতি বছরই এসে থাকে। তো এই যে বিপুল সংখ্যক স্টুডেন্ট হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে যে পোল্যান্ডকে চুজ করছে, এর পিছনে কারণটা কি? এর পিছনে অনেকগুলো কারণই আছে। প্রথমত, এটা গ্রোয়িং ইকোনমির একটা কান্ট্রি। এখানে 380টা ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের এবং এরা যেসব প্রোগ্রাম অফার করে থাকে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে সবগুলোই কম বেশি পলিশ এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে অফার করা হয়ে থাকে। এছাড়া এই পোল্যান্ডটা লেবার শর্টেজ একটা কান্ট্রি হিসেবে পরিচিত। আমি 2022-23 হিসাবটা পাইনি, আমি লেটেস্ট যেটা পেয়েছি সেটা 2021-এর। তো এই 2021 সালে নন ইউ কান্ট্রি থেকে আসা 1 মিলিয়নেরও বেশি ফরেনারকে কিন্তু পোলিশ সরকার রেসিডেন্স পারমিট দিয়েছে। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে পড়াশোনা কমপ্লিট করার পরে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা স্টুডেন্ট কিন্তু ওয়ার্ক সিকিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এই ওয়ার্ক সিকিং ভিসা যেটা দেওয়া হয় সেটা 9 মাস মেয়াদি দেওয়া হয়। এই 9 মাসের মধ্যে আপনি পোল্যান্ডেও জব সার্চ করতে পারেন বা ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে গিয়েও সেখানে জবের জন্য ট্রাই করতে পারেন। লাস্টলি যে পয়েন্টটা সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকেরই জিজ্ঞাসা থাকে, পিআর অপরচুনিটিস কেমন? পোল্যান্ডে স্থায়ীভাবে 5 বছর বসবাস করার পরে একজন পিআরে অ্যাপ্লাই করতে পারে। আর স্টুডেন্ট হিসেবে আপনি যদি পোল্যান্ডে বসবাস করেন সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসায় আপনি যত বছর ওখানে অবস্থান করবেন সেটাকে 50% কাউন্ট করা হয় স্টে হিসেবে। তার মানে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করেন 2 বছরের মাস্টার্স, আপনার 2 বছরের এগেইনস্টে ওরা কাউন্ট করবে আপনি 1 বছর ওখানে লিগ্যালি স্টে করেছেন। বাকি যে 4 বছর রিকোয়ারমেন্ট সেটা আপনাকে ফুল টাইম জব দিয়ে হোক বা গ্রাজুয়েশনের পর ওখানে থাকার পরে বাকি 4 বছর কভার করতে হবে জব ভিসা দিয়ে। এবারে আসবো এডুকেশন যে অপরচুনিটিস আছে এখানে, কি কি অপরচুনিটিস একটা স্টুডেন্ট পাবে এডুকেশনের ক্ষেত্রে। আগেই বলেছি কতগুলো ইউনিভার্সিটি আছে এবং কি ধরনের প্রোগ্রাম অফার করা হয়। আমি কোন কোন ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটিতে আপনাদের
রিকোয়ারমেন্ট ফিল আপ করা কিভাবে হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এই পয়েন্টটাতে পরে আসবো, সেটা আমি সরাসরি দেখিয়ে দিব। আপাতত অপরচুনিটিস কি কি পাচ্ছেন সেই বিষয়ে কথা বলি। আমি মূলত ব্যাচেলর এবং মাস্টার্স নিয়ে কথা বলবো। পিএইচডি নিয়ে আমি বরাবরই যেটা বলি, এটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই, এটা আপনার সুপারভাইজারের উপর ডিপেন্ড করে। তো প্রথমে আসবো যারা ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ফার্স্ট যে রিকোয়ারমেন্টটা চাওয়া হয় সেটা হচ্ছে 13 ইয়ার্স স্টাডি এক্সপেরিয়েন্সটা চাই, যেটা আমাদের বাংলাদেশিদের 12 ইয়ার্স থাকে, 1 ইয়ার শর্টেজ থাকে। তো এটা শুধুমাত্র পোল্যান্ডে না, ইউরোপের আরো বেশ কিছু দেশ আছে, সেই দেশগুলোতে রিকোয়ারমেন্ট থাকে। তবে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, আপনাকে 1 বছরের একটা ফাউন্ডেশন কোর্স টাইপের কিছু একটা করতে হবে অ্যাডমিশন পাওয়ার আগে। আর মাস্টার্স এর ক্ষেত্রে 16 ইয়ার্স স্টাডি এক্সপেরিয়েন্স চাই। সো যারা আমাদের দেশে ব্যাচেলার্স কমপ্লিট করে ফেলে তাদের জন্য কিন্তু এটা কোনো প্রবলেম নাই। আর যারা ডিগ্রি কমপ্লিট করেন তাদের নরমালি 3 বছরের ডিগ্রি প্রোগ্রাম থাকে, তো তাদের ক্ষেত্রে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিতে হয়। দেন যে সেকেন্ড রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট। কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা অ্যাকসেপ্ট করে, তবে বেশিরভাগই কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি একটা সার্টিফিকেট চাই এবং এটার স্পেসিফিক রিকোয়ারমেন্ট এটা ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং সাবজেক্ট টু সাবজেক্ট, এটা তাদের ওয়েবসাইটে আপনাকে চেক করতে হবে। তবে নরমালি 6.5 যদি কারো থেকে থাকে আইএলটিএস এ, তাহলে সবগুলোতেই অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে যায়। আর এখানে যে ম্যাক্সিমাম ইয়ার গ্যাপটা অ্যাকসেপ্ট করা হয় সেটা হচ্ছে 3 থেকে 4 বছর পর্যন্ত স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্ট করে। এর থেকে বেশি স্টাডি গ্যাপ যদি হয়ে থাকে তাহলে আপনার ভ্যালিড কোনো রিজন শো করতে হবে, যেমন আপনি কোনো ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস বা কোনো জব বা স্কিলফুল কোনো কিছুতে যদি যুক্ত থাকেন সেখান থেকে একটা সার্টিফিকেট ইস্যু করে নিয়ে সাবমিট করতে হবে। আর বেশিরভাগ ইউনিভার্সিটিতেই দেখা যায় যে অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়ে থাকে, সেটা ভিয়া ইন্টারভিউ হতে পারে বা কোনো রিটার্ন টেস্ট হতে পারে। এটাও ইউনিভার্সিটি এবং সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। তো এবার আসবো হচ্ছে ইনটেক কয়টা থাকে এখানে। আর সব ইউরোপিয়ান কান্ট্রির মতোই ইনটেক দুইটা, সামার এবং উইন্টার ইনটেক। সামার ইনটেকটা মোটামুটি ফেব্রুয়ারি থেকে জুলাই বা অগাস্ট পর্যন্ত এবং উইন্টার ইনটেক যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত ধরা হয়। এবং একটা ইনটেকে আপনি যদি শুরু করতে চান তার জন্য অ্যাপ্লিকেশনটা আগের ইনটেকে করতে হবে। দেন নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে লিভিং কস্ট এবং টিউশন ফিস। এটাও ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে থাকে। ব্যাচেলরের জন্য সাধারণত টিউশন ফিসটা 2000 ইউরো থেকে 6000 ইউরো পার ইয়ার, এটা আপ ডাউন করে। তবে 2000 ইউরোর নিচেও আমি কিছু টিউশন ফিস পেয়েছি, যেটা আমি পরবর্তীতে আপনাদের ওয়েবসাইটে দেখালে আপনারা বুঝতে পারবেন। আর মাস্টার্স এর ক্ষেত্রে টিউশন ফিসটা একটু বেশি, সেটা হচ্ছে 4000 থেকে 6000 ইউরো পার ইয়ারে আপনাকে পে করতে হবে। তবে আমি এই ক্ষেত্রেও মাস্টার্স এর ক্ষেত্রেও 2000 ইউরোজ এর নিচেও কিছু টিউশন ফিস এর ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম দেখতে পেয়েছি, আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। দেন লিভিং কস্ট যেটা সেটা হচ্ছে পোল্যান্ড লিভিং কস্টের দিক থেকে ওয়ান অফ দ্য চিপেস্ট কান্ট্রি ইন ইউরোপ ইউ ক্যান সে। এর কারণটা হচ্ছে এখানে যে অ্যাকোমোডেশনটা কস্টটা আছে সেটা মোটামুটি আপনার প্রেফারেন্স অনুযায়ী 100 থেকে 250 ইউরোর মধ্যে আপ ডাউন করে। আর আপনি যদি ইউনিভার্সিটি শেয়ার ডর্মে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশন কস্টটা 100 ইউরোর নিচে, সাধারণত 60 বা 70 ইউরোজের মতো হয়ে থাকে। আর ফুড কস্ট যেটা আছে মোটামুটি উইদিন 100 ইউরোজের মধ্যেই যে কেউ কাভার করে ফেলতে পারবে, আমরা বাংলাদেশিরা যেভাবে চলাফেরা করি আর কি সেই হিসেবে চলবে। এবারে আসবো স্টুডেন্ট জব অপরচুনিটিস এবং এন্টায়ারলি জব অপরচুনিটিস এর দিকে। তো পোল্যান্ডে একটা স্টুডেন্ট পার উইকে 20 আওয়ার্স জব পারমিট পায়। আর 2024 সালে বর্তমানে যে হিসেব সেটাতে পার আওয়ার পার্ট টাইম জবের যে স্যালারিটা নির্ধারণ করা আছে সেটা পলিশ মুদ্রা, যেটা হচ্ছে পলিশ জোল্টে, এই মুদ্রাতে পেমেন্টটা করা হয় হচ্ছে 27.7, যেটা আমি যদি ইউরোতে কনভার্ট করি তো
মোটামুটি 7 ইউরোজের কাছাকাছি একটা অ্যামাউন্ট পার আওয়ারে পে করা হয়ে থাকে। আর ফুল টাইম জবের ক্ষেত্রে আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন নীতি অনুযায়ী মিনিমাম যে ওয়েজটা নির্ধারণ করা হয়েছে সেটা 1080 ইউএস ডলার বা মোটামুটি 1000 ইউরোজের কাছাকাছি। অনেকের প্রশ্ন থাকে যে স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব করে টিউশন ফিসটা ম্যানেজ করা যাবে কিনা। তো এটা একটু টাফ হয়ে যায়, লিভিং কস্টটা ম্যানেজ করা কোনো প্রবলেম হয় না, তবে টিউশন ফিসটা একটু ডিফিকাল্ট হয়। আর আপনার টিউশন ফিসটা যদি হাই থাকে তাহলে তো ইম্পসিবল, আর টিউশন ফিসটা যদি রিজনেবল বা একটু কমের মধ্যে থাকে তাহলে ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। অনেকেই আছে যে ম্যানেজ করে ফেলে, আবার অনেকের কাছে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তবে এটা শিওর যে আপনি মোটামুটি 50% এর কাছাকাছি টিউশন ফিস আর্ন করতে পারবেন অনায়াসেই। এবারে আসবো কি কি ডকুমেন্টস আপনাকে অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করা লাগতে পারে। ডকুমেন্টস বলতে আমি বিভিন্ন স্কলারশিপে কি কি নেসেসারি ডকুমেন্টস লাগে তার ব্যাপারে একটা সেপারেট ভিডিও করেছি, আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেটা দেখে নেবেন। ও স্বাভাবিকভাবে আপনার পাসপোর্ট, সিভি, রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, ডিগ্রি সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্টস, এই জিনিসগুলোই আসলে লাগে, এর বাইরে তেমন কিছু লাগে না। তো ইউনিভার্সিটি সিলেকশন এবং অ্যাপ্লিকেশন প্রসিজার, এই সেকশনটা যেহেতু আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিব, এই সেকশনটাতে যাওয়ার আগে আমি আরো দুইটা পয়েন্ট একটু এখানে বলে নেই। প্রথমটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন রেশিও কিরকম। পোল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন রেশিও অনেক ভালো। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে পোল্যান্ডের ভিসার অ্যাপ্লিকেশনটা আপনি ঢাকাতেই করতে পারবেন। ঢাকাতে যেই গুলশান 2 ভিএফএক্স গ্লোবাল যে টাওয়ারটা আছে ওখানেই আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, এবং আপনার সব ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে ভিসা কিন্তু হয়ে যাবে। অ্যাকসেপ্টেন্স রেশিওটা অনেক ভালো। আর কোনো কারণে যদি ভিসাটা রিজেক্ট হয় আপনি অ্যাপিল করতে পারবেন। অ্যাডিশনাল যেসব ডকুমেন্টস এর জন্য আপনার ভিসাটা আগে রিজেক্ট হয়েছে সেই ডকুমেন্টস গুলা সাবমিট করা বাবদ অ্যাপিল করলে কিন্তু পরবর্তীতে আপনার ভিসাটা আবার হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে যে টিউশন ফিসটা আছে সেটা ভিসা অ্যাপ্লিকেশন করার আগেই আপনাকে ইউনিভার্সিটিতে পে করতে হয়। কিভাবে কি পে করবেন, কত কি পে করতে হবে না হবে সেগুলো ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাকসেপ্টেড হওয়ার পরে তারাই পুরো ডিটেলস একদম ডিরেকশন সবকিছু দিয়ে দিবে। আর সবকিছু যেহেতু ভিসা অ্যাপ্লিকেশনের আগেই আপনি পে করছেন, কোনো কারণে আপনার যদি ভিসা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি রিফান্ড পেয়ে যাবেন। এটা রিফান্ড প্রসেস হতে ম্যাক্সিমাম 90 ডেজ সময় লাগে। তো এটা আপনি যখন পেমেন্টটা করবেন সেই সময় একটা রিফান্ড পলিসি ফর্ম নামে একটা ফর্ম দেওয়া হয়, সেই ফর্মটা ফিল আপ করে যদি রাখেন সেক্ষেত্রে আপনি যা পেমেন্ট করেছেন সেটা আপনাকে উইদিন 90 ডেজ রিফান্ড করে দেওয়া হবে। আর একটা বড় প্রশ্ন থাকে সেটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় ব্যাংক স্টেটমেন্ট কেমন কি দেখাতে হয়। ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা হচ্ছে আপনি যত বেশি দেখাতে পারবেন আপনার ভিসা অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটিটা ততই বেশি হবে। তবে মোটামুটি 6000 থেকে 7000 ইউরো যদি আপনি অ্যাকাউন্টে দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিসা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এর বেশি দেখাতে পারলে আরো ভালো। এবারে আমি চলে যাব ইউনিভার্সিটিজ এবং প্রোগ্রাম কিভাবে সিলেক্ট করবেন, রিকোয়ারমেন্ট কিভাবে চেক করবেন এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই বিষয়টাতে। তো আগে বলেছি গুগল ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ফর দিস কাইন্ড অফ ইনফরমেশন। সো আমি শুরুতে গুগলে একটা সার্চ দিয়েছি, সেটা হচ্ছে টপ ইউনিভার্সিটিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন পোল্যান্ড। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ইউনিভার্সিটি লিস্ট চলে এসেছে। সবগুলো ইউনিভার্সিটি মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের, সো আপনারা উইদাউট এনি হেজিটেশন এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আর এবারে চলে আসলাম আমি স্টাডি ইন পোল্যান্ডের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টে পিন করে দিব। তো খুব সুন্দর একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা অনেক ইনফরমেশনই পাবেন। তো আমি এখানে দেখছি প্ল্যান ইউর স্টাডিজ, এই অপশনটাতে যদি আসি দেন এখানে কিছু স্কলারশিপ অফারও আছে অনেকগুলো। আপনারা এই স্কলারশিপ অফার গুলোর ডিটেলস দেখে আপনারা দেখতে পারেন যে আপনারা কোন স্কলারশিপ গুলোতে এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। সবগুলোতে বাংলাদেশের এলিজিবল না, সো আপনাদের একটু দেখে নিতে হবে। তো আমি আজকে ওই দিকে যাব না, আমি যেহেতু প্রোগ্রাম সিলেকশন দেখাবো, এখানে হাউ টু অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন ডিটেলস দেখতে পাবেন, আলাদাভাবেও দেখা যাবে।
সো আপনি ফাইন্ড ইউর প্রোগ্রাম এই অপশনটাতে গিয়ে আপনার প্রোগ্রাম কিন্তু খুঁজে বের করতে পারবেন। আমি একে একে দেখাই। ফর এক্সাম্পল আমি ব্যাচেলর প্রোগ্রামটাতে ক্লিক করলাম, এখানে অনেক রেজাল্ট আসবে। দেখতে পাচ্ছেন যে আপনার 10-12টারও বেশি পেজ আছে এখানে। ওভারঅল বিভিন্ন জায়গাতে এরকম দেয়া আছে, আপনি এখান থেকে সর্ট আউট করতে হবে আপনার সেকশন অনুযায়ী। ফর এক্সাম্পল আমি একটু টেকনোলজিক্যাল সেকশনে ব্যাচেলরে কি ধরনের অফার করা হয় সেদিকে যাই। আমি এখানে টেকনোলজিক্যাল সায়েন্স ফিল্টার দিলাম and language of instruction আমি ইংলিশ করে দিলাম। দেওয়ার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করে দেন। দেওয়ার পরে এই যে এতগুলো রেজাল্ট দেখাচ্ছিল, এখান থেকে শুধুমাত্র আপনার ফিল্টার অনুযায়ী যে সাবজেক্টগুলো আসবে সেগুলো দেখাবে। তো আমি প্রথমটাতে একটু এখানে মোর অপশনে ক্লিক করে, প্রত্যেকটার পাশে দেখছেন আপনি মোর অপশন আছে এবং একটা খাম অপশন আছে। খামটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর মোর অপশনে আপনি মোর ইনফরমেশন গুলো ম্যানেজ করতে পারবেন। তো আমি প্রথমটা একটু ওপেন করে নিচ্ছি। মোর অপশনে আসার পরে এখানে আপনার ডিটেইলস দেওয়া আছে, কয় বছরের প্রোগ্রাম দেখেন, 7টা সেমেস্টার এবং টিউশন ফিস মাত্র 2100 ইউরো পার ইয়ার। তার মানে বুঝতে পারছেন যে যথেষ্ট রিজনেবল একটা প্রাইস। তো আপনারা এইভাবে প্রত্যেকটা ওখানে যেগুলো আছে আপনারা মোর অপশনে ক্লিক করে খুঁজে খুঁজে নেবেন কোনগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনগুলোতে পারবেন না। এখানে কিছু ডেসক্রিপশন আছে এই সাবজেক্টে কি কি অফার করা হয় না হয়, কত ক্রেডিটস, সেমেস্টার কবে থেকে শুরু হবে এবং ডেডলাইন কবে। এটা দেখছেন ডেডলাইন এখনো আছে জুলাই 17 তারিখ পর্যন্ত। সো পোল্যান্ডে কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইন এখনো আছে। কেউ যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখনই অ্যাপ্লাই করতে পারেন। আর ওই যে অনেকে বলেন যে রিকোয়ারমেন্ট কিভাবে চেক করবেন বুঝতে পারেন না, তো এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, এই অপশনে যদি আপনি ক্লিক করেন আপনার ডকুমেন্টস কি কি লাগছে সেটার লিস্টও কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে। এন্ড এই যে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে সেটা উল্লেখ করা আছে। বলে রাখা ভালো, পোল্যান্ডের কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন ফিস আছে এবং এই ফিসটা 20 to 100 ইউরোজ এর মধ্যে ভ্যারি করে। সো এখানে দেখেন যে প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, এটাতে কত কি চাচ্ছে। আর ওই যে বলতেছিলাম যে আমি ফাউন্ডেশন একটা কোর্স করা লাগে বাংলাদেশিদের, যেহেতু 13 ইয়ার্স স্টাডি এক্সপেরিয়েন্স দেখাতে পারে না, সেটাও কিন্তু এরাই প্রোভাইড করে থাকে, সেটার ফিস ডিটেলসও এখানে দেওয়া আছে। আর ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস আমি দিয়ে দেই, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে B2 ল্যাঙ্গুয়েজ লেভেল লাগবে এবং সেটা হচ্ছে IELTS স্কোর 6 হলে FL এর রিকোয়ারমেন্টও দেওয়া আছে এবং অন্যান্য যেসব ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে। এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা হচ্ছে অন্যান্য রিকোয়ারমেন্ট বলতে শুধুমাত্র ওই যে স্টাডি এক্সপেরিয়েন্সটাই চাচ্ছে, এখানে সিজিপি এর কোনো ভেজাল নেই। আর এরপরে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকতে পারবেন, বা এই যে শুরুর যে পেজটাতে আমি বললাম যে খামের এখানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনে চলে যাবে। তো আমি একটু মাস্টার্স প্রোগ্রামের আরেকটা দেখিয়ে দিতে যাচ্ছি। আমি বায়োলজিক্যালি আগেটা যেহেতু আমি টেকনোলজিক্যাল টেকনিক্যালে দেখিয়েছিলাম, তো আরেকটা আমি একটু অন্য সেকশনে দেখাই। কারণ আমি হিউম্যানিটি চুজ করলাম এবং ফিল্টার দেওয়ার পরে এখানে অনেকগুলো রেজাল্টই চলে এসেছে। আমি একটা ওপেন করে নিব। এই যে আমি এটা ওপেন করে নিয়েছি আর্কিওলজিতে। এখানে দেখতে পাচ্ছেন যে পার ইয়ারে টিউশন ফিস কিন্তু 2000 ইউরোস। তো আমি যেটা বলছিলাম যে 2000 ইউরোস বা তার কমেও কিন্তু অনেক জায়গাতেই অনেক প্রোগ্রাম অফার করা হয়ে থাকে। অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা আপনারা এখান থেকে ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন। সবগুলাই কিন্তু এই যে এখানে রেজাল্ট যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মেজর অনুযায়ী ফিল্টার দিয়ে এভাবে চুজ করে নিতে পারবেন। তো এই গেল অ্যাপ্লিকেশন নিয়ে ডিটেলস আমার আলোচনা। তো এবারে আমি একটা বিষয় একটু আলোকপাত করতে চাই, যেটা আমাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও অনেকেই অনেক প্রশ্নই করেছেন, যেটা হচ্ছে স্পাউস ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসা বা ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা। স্টুডেন্ট ভিসায় থাকা অবস্থায় একটা স্টুডেন্ট এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে কিনা তাদের স্পাউস। পোল্যান্ডে আপনি স্টুডেন্ট ভিসায় আপনার স্পাউস এবং চিলড্রেন এদেরকে নিয়ে আসতে পারবেন, তবে এখানে কিন্তু আছে একটা, সেটা হচ্ছে
ডেনমার্ক, সুইডেন এসব দেশে যেমন আপনি আপনার স্পাউস এবং চিলড্রেন তথা আপনার ডিপেন্ডেন্টদের আপনার সঙ্গে নিয়ে আসতে পারেন, একসাথে ভিসা অ্যাপ্লাই করতে পারেন। পোল্যান্ডে কিন্তু সেটা পারবেন না, একসাথে নিয়ে আসা সম্ভব না। আপনি পোল্যান্ডে আসার পরে কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করার পরে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এই ক্ষেত্রে দেয়া আছে যে আপনার মোটামুটি 2 বছরের মিনিমাম একটা রেসিডেন্স পারমিট আপনার থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এইটা হচ্ছে পোল্যান্ডের ইমিগ্রেশন অফিসের ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিংকটাও আমি কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনারা আপনাদের স্পাউস আনতে পারবেন কিনা, কি কি কন্ডিশন আপনাদের পূরণ করতে হবে ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে, কি কি ডকুমেন্টস লাগবে, তথা যাবতীয় খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, যেটা আমি বলতেছিলাম এখানে দেখেন দেয়া আছে যে 2 years টেম্পোরারি রেসিডেন্স পারমিট থাকতে হবে অ্যাটলিস্ট। তো যাই হোক, যেগুলো বলতেছিলাম এই ওয়েবসাইট থেকে আপনারা খুঁটিনাটি আপনাদের যত কিছু ইনফরমেশন জানার আছে সবকিছুই জানতে পারবেন। এবারে আমি একটু যারা ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ব্যাপারে কিছু কথা বলবো। আমি আগেও যেটা বলেছি যে আমি হায়ার স্টাডি নিয়ে ভিডিও করার চেষ্টা করি। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমার নলেজ কিন্তু খুবই লিমিটেড, খুব বেশি হয়তো আপনাদের হেল্প করতে পারবো না, তবে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। যারা ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কি কি ওয়ার্ক ডিমান্ডেবল সেখানে, এটা হচ্ছে আইটি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড জবগুলোতে ভালো একটা ডিমান্ড থাকে। আর আনস্কিল যেসব জবগুলো আছে তার মধ্যে ড্রাইভার, ফুড সার্ভিস মানে আপনার রেস্টুরেন্ট জব যেগুলো আছে, মেকানিক, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়ারহাউস এবং কনস্ট্রাকশন সাইটের ওয়ার্কার, এই জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আগের মতো এখানেও বলবো যে গুগল ইজ ইউর বেস্ট option for this, your best friend. You should ask Mr. Google for this. তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে এখানে কোন কোন আনস্কিল জবগুলো পোল্যান্ডে হাই ডিমান্ডে থাকে। তো এখানে অনেক রেজাল্ট আসবে, কিছু ওয়েবসাইটও আসবে, সেইগুলো আপনি ঘেটে নিজে অ্যাপ্লাই করেন। আমি সবসময় পরামর্শ দেই যে এজেন্সি শরণাপন্ন না হয়ে নিজে একটু সময় দিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করেন, সেটা সব থেকে বেটার হবে। আর যদি রিলায়েবল কোনো এজেন্সি আপনার জানার থেকে থাকে সেক্ষেত্রে হয়তো তাদের থেকে হেল্প নিতে পারেন। তো এই পোল্যান্ড নিয়ে আমার খুঁটিনাটি কথাবার্তা এখানেই শেষ। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।